লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি আমরা সকলেই শুনেছি, কিন্তু এই প্রবাদ বাক্যটি এখনকার জন্য আসলে কতটা প্রযোজ্য সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের বিশেষ সাক্ষাৎকারের আজকের অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি তো একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন, সেই সঙ্গে বাংলাদেশ কর্ম কমিশনেরও চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ আপনার একটি সুদীর্ঘ কর্মযাত্রা, শিক্ষার্থীদের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক এবং সেই সাথে কর্ম কমিশনের সাথে অর্থাৎ মানুষকে নিয়োগ দেওয়ার সঙ্গেও আপনার বিশেষ কাজ করা হয়েছে। যদি শিক্ষার্থীদেরকে শুরুতেই কিছু বলতে হয়, কোন কথাটি আপনি আসলে বলবেন আপনার এই অভিজ্ঞতা থেকে? ছাত্ররা ডেফিনেটলি তারা তো আমাদের ভবিষ্যৎ, তারা সচেতন থাকবে, দৃষ্টান্ত স্থাপন করবে, তাদের পরে যারা আসছে তারা যেন সত্যিকার সেন্সে তাদেরকে অনুসরণ করে শিখতে পারে, তাদের সেই জায়গায় রাখবে এবং অ্যাট দ্য সেম টাইম সম্মানের জায়গায় রাখবে নিজেকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবাই স্কলার্স, শিক্ষকরা বিকজ অফ দেয়ার এক্সপেরিয়েন্স, বিকজ অফ দেয়ার লেন্থ অফ সার্ভিস তারা সিনিয়র স্কলার্স, আর ছাত্ররা বিকজ অফ দেয়ার এজ তারা হচ্ছে ইয়াঙ্গার স্কলার্স, তাদেরকে আমি ইয়াঙ্গার স্কলার্স বলবো। সবাই যখন স্কলার্স, এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি একসাথে করতে হবে, পরস্পরের কাছ থেকে জানবে, শিখবে এবং এই অবস্থায় যেন বিরাজ করে। নো বডি ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান দ্য আদার পারসন। এই জ্ঞান সৃষ্টির লক্ষ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে বর্তমান সময়ে বা বিগত কয়েক দশক ধরেই আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের গ্যাপ রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে। শিক্ষার্থীরা শিক্ষকদেরকে আগের মতো সম্মান করছে না, শিক্ষকদের যে কাজটি করণীয় ছিল তারা সেই জায়গাটাই যেতে পারছে না। অনেক সময় দেখতে পাচ্ছি শিক্ষকের যেভাবে নিয়োগ পাওয়ার কথা তারা সেই পথে নিয়োগ পাচ্ছেন না, যিনি সেরা তিনি নিয়োগ পাচ্ছেন না, তারপরে হয়তো বা কয়েকজন পরে এসে একজন নিয়োগ পাচ্ছেন। নিয়োগের বিষয়টি প্রথমে বলি, উচিত যারা নিয়োগ দিচ্ছেন, ফর দ্যাট ম্যাটার দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, উনি তো সবচেয়ে ভাইটাল রোলটা প্লে করেন। ওনাকে নিশ্চিত করতে হবে যে উনি সবচেয়ে ট্যালেন্টেড, যে সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো স্কোর নিয়ে এসছে, তাকে আমি শিক্ষক হিসাবে আকৃষ্ট করব। ইফ দ্যাট পারসন ইজ বিকামিং এ টিচার, দ্য স্টুডেন্টস নো যে মাই টিচার ইজ দ্য বেস্ট প্রোডাক্ট অফ দি ডিপার্টমেন্ট, অটোমেটিকলি তার প্রতি শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। আর যদি ছাত্র দেখে হি ওয়াজ লেস কোয়ালিফাইড, একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে, এক ধরনের বৈষম্যের সৃষ্টি করে তাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো রেসপেক্ট করাটা একটু ডিফিকাল্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আসলে এই নিয়োগের ক্ষেত্রে কি কোনো ধরনের অবশ্যই যেখানে অনিয়ম দেখবে, বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সম্পর্কটা আমি যদি বলি, সেটা আমি বিশ্বাস করি এটা একটা পরস্পরের প্রতি সম্মানের জায়গা থেকে এটা সৃষ্টি হবে। সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু খবরদারি করবে না। কোথাও যদি অনিয়ম হয় সেটা সিরিয়াসলি অ্যাড্রেস করার চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনিয়মের থেকে দূরে থাকতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে অনিয়মের থেকে দূরে থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। কিন্তু এই ট্রান্সপারেন্সি আমরা গত যদি 15 বছরের কথা বলি, আমরা আসলে দেখিনি। বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে আমরা অনেক অনিয়মের কথা বিভিন্ন সময় শুনেছি। আপনি নতুন দায়িত্ব পেলেন, এই অনিয়মকে নিয়মের মধ্যে কিভাবে নিয়ে আসবে? এখানে গত 14-15 বছর এত অনিয়ম হয়েছে, যারা এই অনিয়মের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদের প্রতি জাস্টিস এনশিওর করা ইট ওয়াজ রিয়েল চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা প্রথমেই চিন্তা করেছি কি, যে জাস্টিস এস্টাবলিশ করি, জাস্টিসটা এনশিওর করে আইনের মধ্যে নিয়ে আসার জন্য যে অর্গানোগ্রাম পরিবর্তন করা, সেটাও আমরা করেছি। করে আমরা জাস্টিসটা এনশিওর করার চেষ্টা করেছি। যারা বঞ্চিত ছিল তারা কিন্তু মনে প্রাণে এত বেশি অবহেলিত ফিল করছিল, তাদের সে কাজের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাচ্ছিল। এখন তাদের সবার মধ্যে একটা ফিলিং ডেভেলপ করেছে, ইট ইজ আওয়ার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, let us work together, do something for the betterment of the University Grants Commission and for that matter শিক্ষার স্বার্থে, দেশের স্বার্থে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আসলে কি কি কাজ রয়েছে? হিউজ কাজ।
এটা কিভাবে দেখব সেটা তদারকি বললে একরকম, আমাদের মাধ্যমে সরকারের কাছ থেকে যে টাকাগুলো যাচ্ছে কার কত প্রয়োজন এগুলো নির্ধারণ করা প্রত্যেকটা কিন্তু হিউজ টাস্ক। এই মানে বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করে সবার প্রতি আবার এখানেও জাস্টিসের বিষয় আসবে। তার মধ্যে কেউ কেউ বলে থাকে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলাও একটা ভুল হয়েছে, আবার কেউ মনে করেন মানসম্মত যদি হতো বিশ্ববিদ্যালয়গুলো তাহলে হয়তো বা সেটি ভুল না হয়ে আমাদের জন্য আরও সম্পদে পরিণত হতে পারত। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিস্তারিত আমরা আলাপ করব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন বিশেষ সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন বিশেষ সাক্ষাৎকার, আপনাদের সঙ্গে আছে আমি অন্তরা বিশ্বাস, আর আমার সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফায়েজ। বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে এই যে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, এটা নিয়ে বহুবার পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। অনেকেই বলেন যে এত বিশ্ববিদ্যালয়ের দরকার ছিল না, আবার অনেকে মনে করেন যে তার সন্তানকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান, সুতরাং বিশ্ববিদ্যালয় থাকলেই আসলে ভালো। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই বিশ্ববিদ্যালয়ে থাকা মানেই অপরচুনিটির সৃষ্টি হওয়া। মেধাবী সন্তান আমাদের সন্তানরা সত্যিই মেধাবী। আমি ফিল করি, অনেস্টলি ফিল করি আমি ওদের মতো এত মেধাবী ছিলাম না। তা তাদের এখানে ডেফিনেটলি এটা তাদের অধিকার যে লেখাপড়া যারা করতে চায় তারা যেন অবশ্যই লেখাপড়ার সুযোগটা পায়, প্রকৃত লেখাপড়ার সুযোগ পায়। তা সেই সেন্সে ডেফিনেটলি যদি বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্টি হয়, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, নাথিং হার্ম ইন ইট, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে কোয়ালিটি এডুকেশন দেওয়া হচ্ছে। পার্টিকুলারলি বিজনেস পার্সপেক্টিভে যদি প্রাইভেট সেক্টরে ইউনিভার্সিটিগুলো স্টাবলিশড হয়, এটা বলবো ইটস নট ইউনিভার্সিটি। এটা হতে হবে যাদেরকে সমাজ দিয়েছে, তারা আজকে সেই ক্ষমতা ধারণ করেছে যে কিছু একটা প্রদান করার, কিছু একটা রিটার্ন দেওয়ার সমাজকে, সেই মনোভাব থেকে সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি, মরাল রেসপন্সিবিলিটি ধারণ করে সে দিবে কিছু সমাজকে। সেই সেন্সে সে বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টি করার চেষ্টা করবে এবং সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো চলবে। ছাত্রদের কাছ থেকে অর্থ নিয়ে বিশ্ববিদ্যালয়কে এই নিজস্ব জায়গায় এস্টাবলিশ করা, বিল্ডিং এস্টাবলিশ করা, এটা কোনো মতেই হওয়া উচিত না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তাদের সিদ্ধান্তের উপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে? আমরা এখানে ডেফিনেটলি আমরা লক্ষ্য করব যে কোন উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টাকে সৃষ্টি করা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের মতো করে চলতে পারবে কিনা বা কোনো পর্যায়ে চলতে পারছে কিনা, এসবই আমরা দেখব, অবশ্যই দেখব। আরেকটি বিষয়, বাংলাদেশে বলা হয়ে থাকে যে গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ মেলে না, আবার কেউ কেউ বলেন অর্থ মিললেও সেই অর্থ দিয়ে যে এরকম গবেষণা হওয়ার কথা সেরকম গবেষণা আমরা করতে পারি না। আসলে শুভঙ্করের ফাঁকিটা কোথায়? আজকাল গবেষণা খুব এক্সপেন্সিভ, তো গবেষণার জন্য অনেক ফ্যাসিলিটিস দরকার। সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে খুব এক্সপেন্সিভ ইকুইপমেন্ট দরকার। অন্য সব ডিসিপ্লিনেই আগের চেয়ে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে গবেষণাটা, সেটার জন্য তাকে অর্থ পেতে হবে। কিন্তু এই যে অর্থের বিষয়টা, এটা কি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে আসবে? আমি বললাম সরকার থেকে আসবে, অ্যালামনি থেকে আসবে, যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যারা ধারণ করার প্রয়োজন, যাদেরকে ধারণ করে কন্ট্রিবিউট করা উচিত, তাদের কাছ থেকে আসবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে আসতে হবে, কারণ আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। উন্নত মানের গবেষণা করবার জন্য যে শিক্ষকরা আছেন এখন, তারা কি উন্নত মানের কিনা? সবচেয়ে উন্নত মানের যারা রিয়েলি ট্যালেন্টেড, যারা মোস্ট মেরিটোরিয়াস, তাদেরকেই তো আকৃষ্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং গবেষণায়। সেটা অতীতে না হয়ে থাকলে এখন তো অবশ্যই সেখানে জোর দিতে হবে কীভাবে এটাকে আমরা আবার ঢেলে সাজাতে পারি। এই সমস্ত শিক্ষকরা, এই সমস্ত ছাত্ররা বাইরে গিয়ে কিন্তু অনেক প্রতিভা স্বাক্ষর রাখছে, তো ওইখানে যদি পারে এখানে পারবে না কেন? অবশ্যই পারবে। অর্থাৎ প্রোভাইডেড ইউ ক্রিয়েট দ্য ফ্যাসিলিটিস, ইউ গিভ দ্য অপরচুনিটিস। তবে শিক্ষা খাতে কিন্তু বরাদ্দটা অবশ্যই ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যেতে হবে। যেমন জাপান 1971 সালের আগে বাংলাদেশের যেরকম অবস্থা, ওই 71-এর দিকে জাপানের অবস্থা ঠিক একই রকম ছিল, কিন্তু তারা শিক্ষা খাতে এত বেশি ব্যয় করেছে যে তারা আসলে এত
উন্নয়নের পথে হাঁটতে পারছে, তো আমরা কি জাপানকে অনুসরণ করব? এডুকেশন সেক্টরে ইনভেস্ট করাটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট। এই রিটার্নটা সুদূর প্রসারী রিটার্ন। এই রিটার্নটা অন্য কোনো রাজ্যের সাথে তুলনা করা যাবে না। তাহলে বাংলাদেশে এত বছর ধরে মানে বাজেট হচ্ছে প্রতি বছরই, যারা বাজেট প্রণয়ন করেন তারা এই বিষয়টাকে গুরুত্ব কেন দেননি বলে আপনার কাছে মনে হয়? এখন দিবে আশা করছি ইনশাল্লাহ, এখন দেবেন। এটা সবসময় নেগলেক্টেড ছিল আমাদের দেশে, কারণ প্রায়োরিটি ব্যাপারটা বিষয়টা এত আমাদের অভাব অভিযোগের মধ্যে চলতে হয়, এত টানপোড়ন, যে ওখানে প্রায়োরিটি ডিসাইড করা ইট ইস এ চ্যালেঞ্জিং। বাংলাদেশে উচ্চশিক্ষার মান নিয়ে মানে প্রশ্ন ওঠে সবসময়। বলা হয়ে থাকে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একজন শিক্ষার্থী তিনি চাকরি পান না, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তিনি যা পড়াশোনা করে আসলেন এরপরে দেখা যায় সেই পড়াশোনাটা কোথাও কাজেও লাগাতে পারেন না, এক বিষয়ে পড়াশোনা করে অন্য বিষয়ে কাজ করছেন। এই যে এক ধরনের গ্যাপ রয়েছে, এটাকে কিভাবে মেটানো সম্ভব? এই যে এক বিষয়ে কাজ করে আরেক জায়গায় যাওয়া, এই যাওয়ার স্বাধীনতাও কিন্তু থাকতে হবে। যে আমি এই জায়গায় আমি এই ডিসিপ্লিনে আমি বিলং করছি, কিন্তু কালকে আমার ইন্টারেস্ট আরেক জায়গায় চলে আসলো, সেখানেও অপরচুনিটি থাকতে হবে। বাইরে কিন্তু এটা হয় যে এক জায়গায় থেমে থাকবো না। তা এই অ্যাট দ্য সেম টাইম অপরচুনিটিসগুলো এমন থাকবে যে জায়গায় থেকে কাজ করতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, তার জন্য সুযোগ থাকে। এটা সৃষ্টি করা খুব ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউ গেট দ্যাট। কিন্তু পাশ করার পরে তাদের কোয়ালিটি নিয়ে যে প্রশ্ন করি আমরা, সেটির কারণটা কি? না, মানটা যে খুব কমে গিয়েছে তা বলতে পারি না আমি। তারা অত্যন্ত মেধাবী, তাদেরকে একটু প্রপার গাইড করতে পারলে এরা খুব ভালো তারা অবদান রাখবে। তার মানে আমরা কি প্রপারলি গাইডটা করতে পারছি না? আমার মনে হয় এখানে একটু ঘাটতি আছে আমাদের। আমরা যে বেস্ট শিক্ষকদেরকে আনতে পারছি না। ফর দ্যাট ম্যাটার ওকে তো গ্রুম করতে হবে স্কুল লেভেল থেকে, পাঠশালা লেভেল থেকে। ওইখানে যে বেতন দিয়ে একজন শিক্ষককে রাখতে পারছি আমি, সেটা দিয়ে তো ট্যালেন্ট আকর্ষণ করা খুব ডিফিকাল্ট। আমাদের এমন ব্যবস্থা থাকতে হবে যে ইউনিভার্সিটিতে যথেষ্ট পরিমাণে স্যালারি দিতে হবে, আবার স্কুল লেভেলে সেওখানেও পিছনে থাকলে হবে না, অলমোস্ট সেম স্যালারি তাকেও পেতে হবে। সেও যেন ভালোভাবে পাঠদানে আকৃষ্ট হয়ে সেই স্কুলের চাকরিটাকেও সে যেন রেসপেক্টফুলি গ্রহণ করে। অর্থাৎ শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনও কমাতে হবে। উপযুক্ত বেতন ভাতা দিতে হবে। আচ্ছা, বাংলাদেশের এই উচ্চশিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে আর কি করণীয় আছে? আমাদের সিলেবাস ইজ অলওয়েজ ওয়ার্ল্ড ক্লাস। সিলেবাস আমরা পিছিয়ে নেই। কারিকুলাম আমাদের ঠিক আছে। ছাত্রদেরকে ফ্যাসিলিটিস দিতে হবে। সে যদি হলে থাকতে না পারে তাহলে পড়াশোনার সুযোগ কোথায় পাবে? সে হলে এমন অবস্থা থাকতে হবে যে সুন্দরভাবে থাকতে পারবে, সে হলেই পড়াশোনা করতে পারবে। ফর দ্যাট ম্যাটার লাইব্রেরি যেন যথোপযুক্ত হয় হল পর্যায়ে এবং সেন্ট্রালি ইউনিভার্সিটি পর্যায়ে, আর পরিবেশ থাকে পড়াশোনা করার। অ্যাট দ্য সেম টাইম ডাইনিং হলে তাদের যে খাবারের মান যেটা প্রয়োজন, বিকজ দে আর ইয়াং, দে নিড কোয়ালিটি ফুডস, তো সেটাও যেন আমরা কোয়ালিটি ফুড দিতে পারি খুব কম পয়সায়। সুষ্ঠু পরিবেশ দিলে এরা সত্যি ভালো করবে। সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে সেটা লাইব্রেরি ফ্যাসিলিটিস, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, ক্লাসরুম ফ্যাসিলিটিস, অ্যান্ড above everything is living facility in the hall of residence. সেক্ষেত্রে একটা প্রশ্ন সবসময় উঠে আসে, ছাত্র রাজনীতি অনেককে অনেক কিছু শেখায়, ভালো কিছু শেখায়, অনেকে আবার ছাত্র রাজনীতির জন্য তার জীবনটাকেই নষ্ট করে ফেলে বা অন্য পথে নিয়ে যায়। সে হয়তো যেখানে যেতে চেয়েছিল শুধুমাত্র রাজনীতির জন্য সেখানে যেতে পারে না। ছাত্র রাজনীতির ক্ষেত্রে কি বলবেন? নিষিদ্ধ করা উচিত না থাকা উচিত? ছাত্র রাজনীতি বলতে প্রথমে কি মনে আসে? আমি অতীতের কথা বলছি, অনেক কয়টা বছর, 14-15 বছরেরও, মেবি মোর দেন দ্যাট। ছাত্র রাজনীতি মানে যে আই এম এ স্লেভ, আমাকে এমনভাবে কিছু ছেড়ে নিয়ন্ত্রণ করবে, তার কথা মতো আমাকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমাকে থাকতে হবে হলে গাদাগাদি করে, এবং আমি যখন বলবো প্রসেশনে পার্টিসিপেট করার, তাকে প্রসেশনে পার্টিসিপেট করতে সে বাধ্য। জাস্ট গোলামি, কৃতদাস, এইভাবে কিন্তু এই অবস্থায় ছিল ছাত্রছাত্রীরা। এটাকেই তারা মনে করতো পলিটিক্স।
সেই পলিটিক্স তো কেউই চাইবে না, অত্যন্ত স্বাভাবিক। কেউই এই পলিটিক্স চাইবে না। সুষ্ঠু পলিটিক্স যদি থাকে সবাই রেসপেক্টফুলি দেখবে সেটাকে। অর্থাৎ ছাত্র রাজনীতি সুস্থভাবে করতে হবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই অনুষ্ঠানের। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। তোমরা দৃষ্টান্ত স্থাপন করেছ, যে স্যাক্রিফাইস তোমরা করলে, দিস উই হ্যাভ নেভার 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 সিন। এরা এত কিছু যখন করতে পারে, বাকিটুকু তারা অবশ্যই করতে পারবে। একটা সুন্দরভাবে আমাদেরকে সবাইকে এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব গ্রহণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। নবীন এবং প্রবীণ একত্রিতভাবে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা পাবো সুন্দর একটি বাংলাদেশ। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার।